আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইশরাহ লি। ক্লাসে আছে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটু মিউট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাকে শুনতে পাওয়া যাচ্ছিল না? ঠিক আছে। এখন আচ্ছা। যাক, আল্লাহর অশেষ মেহেরবানিতে ১ সপ্তাহ পর আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি প্র্যাকটিস অফ মেডিসিন ডিএইচএমএস ৩য় বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিনের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। দুটো বিষয়ের মধ্যে একটা হচ্ছে রেনাল কলিক, আর অন্যটা হচ্ছে পোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, এনলার্জ পোস্টেট এবং পোস্টাইটিস বা পোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ। তো আমি প্রথমে পোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ কি সেটা নিয়েই আলোচনা করি। এরপরে রেনাল কলিক সম্পর্কে অবশ্য এর আগে আলোচনা হয়েছিল। দুটোর সাথে অবশ্যই সামঞ্জস্য আছে, দুটো প্রায় কাছাকাছি মিশেই ইউরোজেনাল সিস্টেমে। তো রেনাল কলিকটা, আচ্ছা, রেনাল কলিক সম্পর্কেই আগে আলোচনা করি, পোস্টেট সম্পর্কে একটু পরে আলোচনা করি। রেনাল, আমি একটু স্লাইডে বা ছবিতে চলে যাই, তাহলে দেখতে সুবিধা হবে। স্ক্রিনে চলে গেলে বুঝাতে পারবো। আচ্ছা, এখানে আমরা এটা পোস্টেড, আমরা এর আগে এই ছবিগুলো দেখেছিলাম, এটা দিয়ে আমি রেনাল কলিকটা বোঝাই। এখানে যে ছবি আছে এটা হচ্ছে ইউরিনারি সিস্টেমের একটা ছবি। রেনাল শব্দের অর্থ আমরা এর আগে জেনেছি বা পড়েছি, সেটা হচ্ছে কিডনির অপর নাম হচ্ছে রেনাল। আচ্ছা, আর কলিক শব্দের অর্থ হচ্ছে ব্যথা, বেদনা, কোথাও ইনফ্লামেশন হলে তখন সেখানে যে ব্যথা হয় সেটাকে কলিক পেইন বা কলিক বলা হয়। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, শুনতে পেলে ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন কয়েকটা জায়গায় লাল চিহ্ন দেয়া আছে না? বিশেষ করে কিডনির এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি। এই লালটা আসলে এমনি তো কিডনিতে ওইভাবে থাকে না, কিন্তু বোঝানোর জন্য যে জায়গাগুলোতে ব্যথা থাকে এই ব্যথার স্থানটা বোঝাতেই মূলত এই লাল চিহ্নটা দেখানো হয়েছে। তো কিডনির যে জায়গাগুলিতে পেইন হয়, মারাত্মক পেইন, আমরা কলিক পেইন বলি, তো সেই ব্যথাকেই রেনাল কলিক বলে বা কিডনির বেদনা বলে। আচ্ছা, এবার আসা যাক কেন হয়, এর কারণ। প্রথমে কারণ তত্ত্ব দেখি যে কি কি কারণে হয়। একটা হচ্ছে পানির স্বল্পতা। আমরা যদি খুব অল্প পরিমাণে পানি খাই তাহলে রেনাল কলিক হতে পারে।
দ্বিতীয়ত অতিমাত্রায় ভিটামিন ডি গ্রহণ করা। অনেকেই আছে যে একটু ব্যথা বেদনা, ব্যাস ক্যালসিয়াম খেলাম, ভিটামিন ডি খেলাম, এই ধরনের যাদের অভ্যাস আছে, এই কারণে অনেক সময় এই আপনার ব্যথা হতে পারে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ার কারণে পাথর হতে পারে, কিডনিতে পাথর হওয়ার একটা কারণ। ক্যালসিয়াম মানে 4 প্রকার পাথর আছে, তার মধ্যে একটা পাথর হচ্ছে ক্যালসিয়াম। যারা চুন খায়, পানের সাথে চুন খায়, এই চুন আস্তে আস্তে ভিতরে জমা হয়ে পাথরের সৃষ্টি করতে পারে। তো এটা একটা, ওই অতিমাত্রায় ভিটামিন ডি গ্রহণ করা বা ক্যালসিয়াম বা চুন গ্রহণ করা। ঝিনুক আছে না, ঝিনুকের তৈরি খাবার বা ঝিনুকের মধ্যে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে। বিশেষ করে ঝিনুকের যে খোসাটা আছে, এটা শক্ত, এটা ক্যালসিয়াম দ্বারাই তৈরি। এটা এরপরে মানে যে কথাটা বলছি যে কিডনি অথবা মূত্র পাথরি, যদি কোথাও পাথরি হয় তার জন্য ব্যথা। আসলে পাথরি হওয়ার জন্য যতটুকু ব্যথা না হয়, এই পাথরি করে কি কোথাও গিয়ে এই আটকে যায়, অবস্ট্রাকশন তৈরি করে। তো অবস্ট্রাকশন তৈরি করলেই সেখানে ব্যথার তৈরি হয়, ফ্লো ঠিকভাবে হয় না, ইউরিন ফ্লোটা কমে যায়, এটা একটা। দ্বিতীয়ত কিছু কিছু পাথর আছে, সেই পাথরগুলো খাঁজ কাটা। আপনারা সমুদ্রের ধারে বা সমুদ্রের তীরে গিয়ে থাকলে দেখবেন যে কিছু কিছু শামুক আছে, দেখেছেন? উপরে কেমন যেন খাঁজ কাটা খাঁজ কাটা দেখা যাচ্ছে, যে মানে একদম সমান না, সুচালো টাইপের খাঁজ কাটা। ঠিক এই পাথরিগুলো অনেক সময় এরকম হয় খাঁজ কাটা, যেটা নিচ দিকে নামতে গিয়ে ইউরেথ্রার গায়ে অথবা কিডনির গায়ে অথবা ইউরিনারি ব্লাডারের গায়ে কোথাও গিয়ে আঁচড় লাগে, সেইখান থেকেই পেইনটার উৎপন্ন হয়। বা এরপরে আরেকটা কারণ হতে পারে এই ব্যথা বা কলিক পেইনের, সেটা হচ্ছে ওই ইউরিনারি সিস্টেম বা ইউআইটি, ইউটিআই ভুল বলেছি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফ্লামেশন। অনেক জায়গায় দেখবেন যে রিপোর্টের মধ্যে সংক্ষেপে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে বা অন্য রিপোর্টে মানে এই কথাটা লেখা থাকে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফ্লামেশন। ইউরিনারি ট্র্যাক্ট বলতে একদম কিডনি থেকে ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এই পুরোটাই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট। বা মনে করেন যে এটা একটা পথ। এইখানে যদি কোনো কারণে সংক্রমণ হয়, প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, তাহলে এই ব্যথাটা হতে পারে। এরপরে ওই যে এর আগে ভিটামিন ডি, তারপর ক্যালসিয়ামের কথা বলেছি, যে ক্যালসিয়াম যুক্ত খাবার, ক্যালসিয়াম সরাসরি ক্যালসিয়াম ক্যাপসুল গ্রহণ করা, এই সমস্ত কারণেই আপনার এই কলিক পেইন হতে পারে। আচ্ছা, এবার একজনে বলেন তো কি কি কারণে এই রেনাল কলিক হতে পারে? একটু প্লিজ বলেন। যে রেনাল কলিক সম্পর্কে তো পড়লাম, রেনাল কলিক মানে কিডনির বেদনা, কিন্তু এর কারণগুলো কি কি বলেছি, কয়টা মনে আছে একটু বলেন। স্যার, স্যার রেনাল কলিকের কারণ হতে পারে স্যার যারা অনিয়মতান্ত্রিক জীবনযাপন করে বা চুন জাতীয় খাবার বেশি খায়। তারপরে হচ্ছে বিভিন্ন কোনো কারণে অ্যাক্সিডেন্ট জনিত বা বা কোনো কোনো কারণে যদি তার মানে ব্যথা লেগে থাকে, অথবা হচ্ছে যে মানে বিভিন্ন টাইপের গ্যাস হয় পরিপাক তন্ত্রে, তার খাদ্যটা ডাইজেস্ট হয় না, তখন হতে পারে। বা না মানে আগের কথাগুলো ঠিক আছে, অ্যাক্সিডেন্টও ঠিক আছে। গ্যাসের কারণে একটা জিনিস জেনে রাখবেন, যে গ্যাসের কারণে কিডনিতে ব্যথা হবে না। রেনাল কলিকের সাথে গ্যাসের সম্পর্ক নাই। ওকে স্যার, তাহলে এটা আমার ভুল হয়েছে। না না, তারপরে আমি হচ্ছে তো সেটাই, যে ভুল হলে বা ভুল জেনে থাকলে সেটা, কারণ হুম, গ্যাসের এটা হচ্ছে যে জায়গায়, আর এটা অন্য জায়গায়, তো কিডনির সাথে গ্যাসের আসলে খুব একটা সম্পর্ক নাই। তবে অনেক সময় এটা হতে পারে যে এক জায়গার ব্যথা আরেক জায়গায় ছড়িয়ে পড়ে, যাকে বলে রেডিয়েটেড পেইন। মানে পেইনটা উৎপাদন হয়েছে এক জায়গায়, কিন্তু এটা ছড়িয়ে অন্য জায়গায় সে ছড়িয়ে যেতে পারে এরকম, কিন্তু সরাসরি রেনাল কলিকটা গ্যাসের কারণে হয় না। আচ্ছা, তারপরে বলেন।
তারপরে হচ্ছে যে যদি কোনো সংক্রামক মানে রোগ হয়ে থাকে, তার মূত্র যন্ত্র আক্রমণ করে, তাহলে হতে পারে। অতিরিক্ত স্নেহ জাতীয় খাবার খাইলে, অথবা তার শরীর থেকে অতিরিক্ত ঘাম নিঃসরণ হলে তার মানে কিডনিতে প্রবলেম হতে পারে। না, কিডনিতে প্রবলেম ঘাম নিঃসরণ হলে এর সাথে হবে না। ঘাম নিঃসরণ হলে না, আমি যেটা বলেছি যে পানি স্বল্পতা, না, যদি পানি কম খায়, একেবারে কম খেলেও কিডনি ঠিকভাবে কাজ করতে পারবে, তাহলে মানে একটা প্রদাহ হওয়ার সম্ভাবনা আছে, একটা পেইন হওয়ার সম্ভাবনা আছে, জ্বালা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা আছে এটা। কিন্তু মনে করেন যে ঘাম এর একটা সিমটম হতে পারে, কিন্তু ঘামের কারণ হিসেবে ধরা যাবে না। ঠিক আছে? ঘামকে জি স্যার, বুঝুন। রেনাল কলিকের কারণ হিসেবে ধরা যাবে না। এটার কখনো সিমটম হতে পারে যে পেইনের কারণে মানুষ ঘেমে যায়, নার্ভাস সিস্টেমে, মানে এটা একটা দিক যে মানুষ যখন ঘাবড়ে যায়, ভয় পায়, তারপরে অনেক ব্যথা হয়, তখন মানুষ ঘেমে যেতে পারে। এটা একটা যে মানে লক্ষণ হতে পারে, কিন্তু কারণ না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে মানে বেশ কিছু কারণ: পানি স্বল্পতা, অতিরিক্ত মাত্রা ভিটামিন ডি গ্রহণ করা, ক্যালসিয়াম গ্রহণ করা, তারপরে কিডনি বা মূত্র পাথরি হলে, অথবা মূত্র মানে যে ইউরিনারি ট্রাক্ট ইনফ্লামেশন, অর্থাৎ কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এই পুরো জায়গার কোথাও কোনো সংক্রামক ব্যাধি। এটা সংক্রামক ব্যাধি এমনি হতে পারে, অথবা আরেকটা হয় যে এই যৌন ব্যাধি, সেখান থেকেও এখানে সংক্রমণ ঘটাতে পারে, সেটা হতে পারে। অ্যাক্সিডেন্টাল, এটা একটা আপনি নতুন বলেছেন, আমি বলিনি। এটা একটা কারণ যে কোনো কারণে এই জায়গাটা ছিঁড়ে গেল, কেটে গেল, মানে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়েও পেট কেটে গিয়েছে, সাথে কিডনি কোনো অংশ কেটে যেতে পারে, অথবা ইউরেটারে আঘাত লাগতে পারে, ইউরিনারি ব্লাডারে আঘাত লাগতে পারে, ইউরেথ্রাতে আঘাত লাগতে পারে। এটা একটা হতে পারে, অ্যাক্সিডেন্টাল। আচ্ছা, এবার আমি এর সাইন সিমটম গুলো বলি। এর সাইন সিমটম গুলো হচ্ছে যে ব্যথার কোমরের পেছন দিক থেকে মেরুদণ্ডের মানে দুই পাশেই, যেহেতু আমাদের কিডনি থাকে কি মেরুদণ্ডের দুই পাশে না, সেই জন্য দুই পাশেই ব্যথা হতে পারে। আর ওই ইনফ্লামেশন বা প্রদাহের কারণে জ্বর আসতে পারে। এই জ্বরটা অবশ্য অনেক বেশি জ্বর হয় তা না, তবে অনেক ক্ষেত্রে এটা দেখেছি ইউটিআই, এটা হচ্ছে যে জ্বরের একটা অন্যতম কারণ। জ্বর আসতেছে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, পরে পরীক্ষা করে দেখা গেল যে আপনার এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফ্লামেশন হয়েছে, যার কারণে জ্বর আসছে। এটা হয়, এটা অনেক সময়ই পাওয়া যায়। জ্বর ধরেন যে 100 100 101 এরকম, মানে অনেক বেশি হবে না, বা একটু মনে করেন যে বেশি হলে পরিস্থিতির উপরে নির্ভর করে সাধারণত এরকমই হয়। এরপরে আরেকটা জিনিস হতে পারে, প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে, এটা একটা হতে পারে। বমি বা বমি বমি ভাব হতে পারে, প্রস্রাবের রং অস্বাভাবিক হয়ে যেতে পারে, লালচে হয়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে, হেমাচুরিয়া হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত এসে যেতে পারে, মানে এরকম সাইন সিমটম গুলো দেখা দিতে পারে, বা লক্ষণগুলো দেখা যেতে পারে। আচ্ছা, এবার লক্ষণগুলি বলেন তো কি কি লক্ষণ আছে? স্যার, নরমালি হচ্ছে তার মধ্যে লক্ষণ হবে যে তার বারবার প্রস্রাব করতে যাইতে ইচ্ছা করবে, কিন্তু সে সব যখন প্রস্রাব করবে, সে প্রস্রাবের মাধ্যমে বিভিন্ন শ্লেষা বের হবে, সেখানে বাধা মানে বেদনা থাকবে, যন্ত্রণা সবসময় থাকবে, বমি বমি ভাব থাকবে, তার হচ্ছে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতে পারে, এবং তার নাড়ি দ্রুত হতে পারে। তারপরে দেহের তাপমাত্রা বের বের হয়ে যাবে। তারপরে যে প্রস্রাবটা হবে সেটা হচ্ছে যে আপনার কালচে টাইপের হবে, মানে ভর মতো এরকম হবে। মাঝে মাঝে মূত্র কষ্ট হবে, বা বা বেঁধে বেঁধে যাবে এরকম হবে। তারপরে তার দেখা যাচ্ছে যে কোনো ভারী করলে
বা ঘুম থেকে উঠলে হঠাৎ তার বেদনাগুলো বেড়ে যাবে, এই টাইপের হইতে পারে। এবং তার সে বেদনাটা পেটের মধ্যে হবে না, সরি, কুচকির দিকে হবে, পেটে হবে এবং বুকে প্রসারিত হবে। জি, অনেক সুন্দর করে বলছেন, অনেক সুন্দর করে, অনেক গুছিয়ে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। তো এই ব্যথা, আমি বেশ কয়েকটা ব্যথার কথা বলেছি, এর বাইরেও আপনি কয়েকটা ব্যথার কথা বলেছেন যে এটা হতে পারে যে লক্ষণের সাথেই এই ব্যথাগুলো মিল থাকবে। প্রস্রাবের রং মিকচারেশন একটা জিনিস হতে পারে, এটা মিকচারেশন শব্দটা ব্যবহার করা, যে বারবার সে প্রস্রাব করতেছে কিন্তু প্রস্রাবটা ক্লিয়ার অল্প অল্প, কিন্তু প্রস্রাবের সাথে জ্বালা যন্ত্রণা থাকবে। এবং আমরা যেমন প্রস্রাব করে একটা প্রশান্তি পাই, যে মানে প্রস্রাবটা আটকা ছিল, প্রস্রাব করে ফেললাম, একটু আমরা কি হই, রিল্যাক্স হই। কিন্তু এই অবস্থায় যখন ইনফ্লামেশন থাকবে, তখন সে যতই প্রস্রাব করুক কিন্তু সে মোটেও মানে প্রশান্তি পাবে না। তার কাছে অস্বস্তি বেড়েই যাবে, বারবার প্রস্রাবের বেগ হবে, কিন্তু প্রস্রাব যদি করতে যায় তখন দেখা যায় খুব অল্প পরিমাণে প্রস্রাব হয়, খুব বেশি প্রস্রাব হবে না। আচ্ছা, আমরা এটা তাহলে পরীক্ষা কি পরীক্ষা করলে এটা পাবো? সেই ক্ষেত্রে আমরা ব্লাডের একটা নর্মাল সিবিসি দিতে পারি ইনফ্লামেশন বোঝার জন্য। এরপরে ইউরিন টেস্ট দিতে পারি, ইউরিনারি অবস্থা বুঝে। কখনো কালচার দেওয়া হয়, কিন্তু এমনি সাধারণত ইউরিনারি বা ইউরিন টেস্টে বোঝা যায়। এরপরে আলট্রাসোনোগ্রাফি করা যেতে পারে। আহ, কখনো কখনো এক্স-রেতে যদি পাথরি থাকে সেটা ধরা পড়তে পারে, এক্স-রে, সিটি স্ক্যান, এগুলিতে ধরা পড়ে যদি পাথরি বা এই জাতীয় কোনো থাকে, তখন সেটা ধরা পড়তে পারে। সাধারণত এই টেস্টগুলোই করতে দেওয়া হয় একদম নর্মালি। ধরেন যে সিবিসি, ইউরিন টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, এটা একদম মোটামুটি কমন মানে টেস্ট হিসেবেই দেওয়া হয়ে থাকে। এবার এই রুগীদেরকে তাহলে কিভাবে ম্যানেজমেন্ট করব বা আমরা কি পরামর্শ দেব? পরামর্শের ক্ষেত্রে এর দেখতে হবে যে এই ব্যথাগুলো তার গরমে উপশম হয় না ঠান্ডায় উপশম হয়। সবার কিন্তু সব ব্যথা গরমে উপশম হয় না, আবার সবার সব ব্যথা ঠান্ডায় উপশম হয় না। যদি দেখা যায় যে তার ঠান্ডায় উপশম হয়, তাহলে ঠান্ডা কোনো কিছু মানে পেটে বা তলপেটে ধরা যেতে পারে। আর না হলে গরম হট ওয়াটার ব্যাগ দেয়া যেতে পারে, ওয়াটার ব্যাগের সেক দেয়া যেতে পারে। এবং এর সাথে একটা জিনিস করতে হবে, যে এমনিই তো এখানে প্রদাহ আছে, কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পরিশ্রম করা যাবে না, একটু মানে রেস্টে থাকতে হবে। সহজে হজম হয় এমন খাবার, তরল খাবার বেশি বেশি খেতে হবে। এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এমন সিভিয়ার অবস্থা হলে হসপিটালে অ্যাডমিট হতে হবে। যদি সিভিয়ার অবস্থা হয় যেটা বাসায় ম্যানেজমেন্ট দেওয়া সম্ভব না, খুব খারাপ অবস্থা, তাহলে হসপিটালে পাঠাতে হবে। আর এর মেডিসিন হিসেবে যদি আমরা ধরি, তাহলে আমাদের যে কমন মেডিসিনগুলি আছে সেই মেডিসিনগুলোই ধরেন যে আসে, যে এই মেডিসিনগুলো এখন এই হার্নিকা, বেল, ব্রায়োনিয়া, ক্যান্থারিস, তারপরে অ্যাপিসমেল, আর্সেনিক, তারপরে এই তো ধরেন যে পেট্রোসিলেনিয়াম, পেট্রোলিয়াম, পোস্টিকাম, ক্যানাবিস ইন্ডিকা। তারপরে একটা কমন মেডিসিন সবাই ব্যবহার করে, খুব বেশি ব্যবহার হয় মাদার বা নিম্ন শক্তি, সেটা হচ্ছে বারবারিস ভুলগারিস। এটা অনেক সময় অনেকেই দিয়ে থাকে। আর এর পাশাপাশি বায়োকেমিক ওষুধ যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রদাহ ইয়ের জন্য প্রাথমিক অবস্থায় ফেরামফস বা পর্যায়ক্রমে ফেরামফস, কেলিমিউর, যদি একটু বেশি দিনের হয় তাহলে অবস্থা বুঝে, যদি দেখা যাচ্ছে যে সেখানে দুর্গন্ধ স্টাফ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, ক্যালি সালফ দেয়া যেতে পারে। ক্যালকেরিয়া সালফে যদি গন্ধ না থাকে।
এই এই তো এই ধরনের ওষুধগুলোই আমরা অ্যাপ্লাই করতে পারি। আর রোগীকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এর ভাবি ফল নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আহ, এর ভাবি ফলটা হচ্ছে যে যদি ইনফ্লামেশন অনেক বেশি মারাত্মক হয় তাহলে রোগী কিন্তু সংকটাপূর্ণ বা মৃত্যু হতে পারে। যার কারণে এর সঠিকভাবে ট্রিটমেন্ট নিতে হবে। কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না, যত দ্রুত সম্ভব। আর ভাইটাল অর্গান যতগুলি আছে আমাদের দেহে, ভাইটাল অর্গান সেই অর্গানকে বলবো যে এই অর্গানগুলো না থাকলে আমাদের দেহ চলবে না। এখন কিডনি তেমনই একটা ভাইটাল অর্গান। তাহলে বলবেন স্যার একটা কিডনি নিয়েও তো মানুষ বেঁচে থাকে। হ্যাঁ, এটা হতে পারে যে দুটোর ক্ষেত্রে মানে একটা কিডনি হলে বেঁচে থাকতে পারবে, কিন্তু যদি একটাও না থাকে তাহলে আর বাঁচবে না। একটা অন্তত থাকতে হবে। এই জন্যই মানে না থাকলে, হাত যদি কারো কেটে যায় সে বেঁচে থাকবে, পা যদি কেটে যায় বেঁচে থাকবে, এরকম কিছু আছে যে অর্গানগুলো যদি কাটা পড়ে তবুও মানুষ বাঁচা সম্ভব। কিন্তু দুটো কিডনি যদি না থাকে তাহলে সেই লোকটাকে আর বাঁচানো সম্ভব না। এই জন্যই এরকম যে অর্গানগুলি আছে এদেরকে বলে ভাইটাল অর্গান। তো ভাইটাল অর্গানের একটা হচ্ছে কিডনি। তো এই হচ্ছে প্রথম যে আমি বলেছি রেনাল কলিক সম্পর্কে। তো এবার পরামর্শ সম্পর্কে কিছু বলতে পারবেন? পরামর্শ এবং কি কি আমরা পরীক্ষা নিরীক্ষা করব, ম্যাডাম একটু হ্যাঁ, এট ফার্স্ট আমরা হচ্ছে যে তার ইয়া করতে পারি, ব্লাড টেস্ট করতে পারি। তারপর তার হচ্ছে যে আমরা ইয়া করতে পারি স্যার, ব্লাড টেস্টের পর স্যার এক্স-রে করতে পারি। তারপরে হচ্ছে এক্স-রে। না, এক্স রে তে আসলে এখানে খুব বেশি পাথর থাকলে আসবে, তা পাথর না থাকলে মানে খুব ভালো আসবে না। এর চাইতে আলট্রাসোনোগ্রাফিটা আরেকটু ভালো আসে। ও হ্যাঁ, হ্যাঁ বলেন। স্যার, আলট্রাসোনোগ্রাফি বা একটা বললেন ইউরিন কালচার না কি বলছেন এই। আচ্ছা, ইউরিন কালচার না, ইউরিন আরই, মানে নরমালি যে আমরা ইউরিন টেস্ট দেই, আরইন মানে এটা রুটিন টেস্ট। হ্যাঁ, সাধারণত ইউরিনের যে টেস্টটা রুটিন টেস্টে দেয়া হয় সেই টেস্টটা দিলেই দেখা যাবে। এরপরে ধরেন যে যারা মডার্ন মেডিসিনে আছে এরা ফ্লো দেখে, তারপরে আরো অনেক কিছু করে, কালচার করে। আমি প্রাথমিকভাবেই যেই মনে করেন যে টেস্ট দিয়ে এই ডিজিজটা আইডেন্টিফাই করা যায় আমি সে কথা বলেছি। স্পেসিফিক ভাবে অনেক কিছু হতে পারে, যারা ইউরোলজিস্ট আছে ওনারাও স্পেসিফিক অনেক টেস্ট দেয়, আমি সেগুলোর কথা বলতেছি না। কিন্তু প্রথমেই আমরা মানে এটা ইনফ্লামেশন বা প্রদাহ, কলিক পেইন, এটাকে আইডেন্টিফাই করার জন্য যে টেস্টগুলো আমি সেগুলোর কথা, তার মধ্যে সিটি স্ক্যানও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সিটি স্ক্যান সব জায়গায় করা যায়, ঠিক আছে? এই আচ্ছা, মানে তার এমনি উপদেশ কি, এটা তো টেস্টের কথা হলো, উপদেশ কি, তাকে কি খেতে দিব বা কি করতে দিব? স্যার এই সময় তাকে হচ্ছে সহজপ্রাপ্য পাচ্য খাবারগুলো দিতে হবে, যেটা সে খুব ভালোভাবে ডাইজেস্ট করতে হবে। এই সময় তাকে হেভি খাবার দেওয়া যাবে না। আরেকটা জিনিস দেখতে হবে যেন তার কোষ্ঠকাঠিন্য না হয়। এমনকি সে যখন হচ্ছে যে কোনো মানে উপশম অনুযায়ী, কারো গরমে উপশম হয়, কারো ঠান্ডায় উপশম হয়। যাদের গরমে উপশম হয় তাদের সেঁক দিতে হবে, আর যাদের ঠান্ডায় উপশম হয় তাদের মানে ঠান্ডার ইয়া দিতে হবে এইরকম। আর তাদের হচ্ছে যে সে সময় রেস্টে রাখতে হবে। এই তো। জি, সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি সবকিছু খেয়াল করে সুন্দর করে বলেছেন। তো আমরা এই রেনাল কলিকটা এবার শেষ করে ফেলি। এর পরের আমরা যে ডিজিজটা আছে পোস্টেড, পোস্টেড গ্ল্যান্ডের প্রদাহ, আমরা ওই ইসে চলে যাই যে পোস্টেড গ্ল্যান্ডের প্রদাহ। আচ্ছা, আমি ছবিটাকে ছোট করে, আচ্ছা এখানে এই যে এই ছবিটা দেখতে পেয়েছেন, এটা নরমাল। আচ্ছা। আর হ্যাঁ, আচ্ছা, একটা হচ্ছে ইউরিনারি ব্লাডার উপরে, আচ্ছা ইউরিনারি ব্লাডারের নিচে ইউরেথ্রা, ইউরেথ্রা মানে মূত্রনালী, যেদিক দিয়ে প্রস্রাব বের হয়ে আসে। আচ্ছা, ছেলে এবং মেয়েদের কিছু অর্গান আছে, এটা হচ্ছে একান্ত
ছেলেদের, একান্ত মেয়েদের। মানে এই অঙ্গগুলো মানে কিছু আছে যেটা শুধু মেয়েদের, ছেলেদের থাকে না। আর কিছু অঙ্গ আছে যেটা শুধু ছেলেদের থাকে, মেয়েদের থাকে না। তেমনই একটি অর্গান হচ্ছে এই পোস্টেট। এই পোস্টেটটা শুধুমাত্র ছেলেদের থাকে, এই অর্গানটা মেয়েদের থাকে না। উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে উপরের লাল অংশটা, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। আমি এর আগে পড়িয়েছিলাম যখন এই ছবিটা দেখিয়েছি, ইউরিনারি ব্লাডার। ঠিক ইউরিনারি ব্লাডারের নিচে এই যে আরেকটা মানে লাভ শেপ বা পান আকৃতির একটা দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে পোস্টেট গ্ল্যান্ড। পোস্টেট গ্ল্যান্ড। গ্ল্যান্ড কেন বলা হয়? গ্ল্যান্ড অর্থ হচ্ছে গ্রন্থি। গ্রন্থিটা, গ্ল্যান্ড বা গ্রন্থি সম্পর্কে আমরা আমাদের জানতে হবে। টোটাল গ্রন্থিগুলো দুই রকম, এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন। এন্ডোক্রাইন হচ্ছে যে গ্ল্যান্ডগুলো কোনো নালী নাই, সরাসরি রক্তে তার কোনো প্রবাহ করে এবং সেটা সাধারণত হরমোন প্রবাহ করে। এটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ যে কোনো সিক্রেশন বা কোনো তরল পদার্থ বের করে দেয়া, এর কোনো নালী নাই অথচ সে তার সিক্রেশন বের করে দেয়, এমন যেটা আছে এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড যাদের এই যে মাঝখানে যেমন একটা নালী পথ বা ইউরেথ্রা দেখা যাচ্ছে না, এরকম নালী থাকে, এদেরকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো পোস্টেট, এটা পোস্টেটকে গ্ল্যান্ড বলা হয়। গ্ল্যান্ড বলা হয় এই জন্যই যে এখানে পোস্টেট ফ্লুইড নামে এক ধরনের তরল পদার্থ সে নিঃসরণ করে, এই জন্য এটাকে বলা হয় পোস্টেট গ্ল্যান্ড। আচ্ছা, এটা সাধারণত মানে ছেলেদের ইউরিনারি ব্লাডারের নিচে অবস্থান করে। এটা একটা স্বাভাবিক মাপ থাকে। ছোটবেলায় মানে যখন বয়স কম থাকে তখন ছোট থাকে, আস্তে আস্তে বয়সের সাথে সাথে এটাও বৃদ্ধি প্রাপ্ত হয়। তবে যখন মানে এটা একটা নির্দিষ্ট মাত্রায় বৃদ্ধি প্রাপ্ত হয়, অনেক বড় হয়ে গেলে এটা একটা সমস্যা তৈরি করে। সমস্যা মানে মাঝখানে ইউরেথ্রা, ইউরেথ্রা বা মূত্রনালী এই জায়গায় মানে চাপের সৃষ্টি করে। এরপরে একটা বড় সমস্যা তৈরি করে, তখন পোস্টেড ফ্লুইডটা সঠিকভাবে নিঃসরণ হয় না, বড় হওয়ার কারণে মানে বড় দেখা যায় প্রস্রাব একেবারে সুন্দরভাবে যে হওয়া তা হয় না, আটকে আটকে প্রস্রাব হয়। এটা সাধারণত বৃদ্ধ বয়সের পুরুষদের ক্ষেত্রে হয়। আর তার চাইতেও একটা বড় অসুবিধা হয় পোস্টেড ফ্লুইডটা কি? পোস্টেড ফ্লুইড হচ্ছে এক প্রকার তরল পদার্থ, যেই তরল পদার্থটা যখন পুরুষ উত্তেজিত হয় তখন সাধারণত নিঃসরণ হয়। এটা মূত্রনালী দিয়েই নিঃসরণ হয়। এই অনেকেরই এটা মানে বলে বা করে যে ধাতু বের হয়, অমুক হয়, প্রস্রাবের আগে হয় বা পরে হয়, এই ধরনের কথা বলে। কিন্তু আমরা আসলে মেডিকেল টার্মটাই ব্যবহার করব, এর চেয়ে বাইরে কোনো কিছুই না। পুরুষ যখন উত্তেজিত হয় তখন প্রাথমিক অবস্থায় পোস্টেড ফ্লুইড বের হয়ে আসে। এরপরে দেখা যায় যে সিমেন বা অন্য কিছু। পোস্টেড ফ্লুইড টোটালি হচ্ছে বীর্যের একটা উপাদান। সেটা সাধারণত একটু আঠালো, মানে কিছুটা ঘোলাটে আকৃতির। এই পোস্টেট থেকে নিঃসরণ হয় বিধায় একে পোস্টেড ফ্লুইড বলা হয়। অনেক আমাদের কাছে অনেক রুগী আসে যে মানে এই কথাটা বলতে পারে যে আমরা যখন ফোনে কথা বলি তখন কেমন যেন একটা আঠালো পানির মতো বের হয়ে যায়, বা কেউ মানে বলতে পারে যে বীর্য বের হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সেটা সাধারণত পোস্টেড ফ্লুইড বের হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পোস্টেড ফ্লুইড। তো এই পোস্টেড গ্ল্যান্ডে এটা আবার মানে অনেকটা খোপ খোপ বা আকৃতির। এটা যখন প্রদাহিত হয়, আমরা সেই প্রদাহিত অবস্থাটা সম্পর্কেই পড়তে আসছি। পোস্টাইটিস হচ্ছে যে পোস্টেড ফ্লুইড যখন প্রদাহিত হয় তখন তাকে পোস্টাইটিস বলে। এটা মানে প্রদাহ হয় অনেক সময় বৃদ্ধির কারণে হয়। বৃদ্ধিটা আরেক জিনিস, প্রদাহটা আরেক জিনিস। আমি সবকিছু বললাম এই জন্যে
যে এই পোস্টেড গ্ল্যান্ড যদি কোনো কারণে প্রদাহিত হয় তখন তাকে পোস্টাইটিস বলে। কিন্তু এটা কোনো অবস্থাতেই আমাদের এই কাজটা করা যাবে না, বা আমরা রিপোর্ট দেখলে বা করলে অনেক সময় এরকম ভুল আসে। কারণ হচ্ছে যে মেয়েদের টেস্ট করা এসছে আলট্রাসোনোগ্রাফি, সেখানে দেখা যাচ্ছে যে পোস্টেট উল্লেখ করা আছে, হতে পারে ভুলে। আবার ছেলেদের দেখা যাচ্ছে যে টেস্ট করানো হয়েছে আলট্রাসোনোগ্রাফি, সেখানে ভুলে ইউটেরাস বা ওভারি এসে গেছে। এটা হয় যে কারণে, তার একটা কারণ বলি। সাধারণত যখন আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করা হয়, এই রিপোর্টগুলার একটা নমুনা রিপোর্ট ওইখানে থাকে কম্পিউটারে, এটাকে শুধু এডিট করে তারপর বসিয়ে দেয়া হয়। এই এডিট করার সময় যদি বেখেয়ালি হয়, যে খেয়াল করতে পারেনি এটা ছেলের রিপোর্ট না মেয়ের রিপোর্ট, এভাবে যদি বেখেয়ালি হয়ে কেউ রিপোর্ট করে ফেলে, হয়তো ডাক্তার বলেছে, আর ডাক্তাররা রিপোর্ট করে কিন্তু ডাক্তাররা রিপোর্ট কম করে। সাধারণত আপনার আলট্রাসোনোগ্রাফি যখন করা হয়, আমি করেছি এই জন্য আমি জানি যে তাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, যে কম্পিউটার অপারেটর, সে কম্পিউটারে লেখে। এখন তার তো আসলে মেডিকেলের সব জ্ঞান না থাকারই কথা। কাজ করতে করতে অনেকের এক্সপেরিয়েন্স হয়, তখন হয়তো অনেক কিছু অত মানে মেডিকেল না পড়লেও বেশ কিছু শব্দ জানে বা বুঝে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে একটা রিপোর্ট বা একটা ওই যে ডেমো থাকে, সেই ডেমোকে সঠিকভাবে হয়তো খেয়াল করেনি, কাটেনি, তখন দেখা যাচ্ছে যে এই অবস্থা হয়। ছেলের রিপোর্টের মধ্যে যে ইউটেরাস বা ওভারি নর্মাল এই ধরনের চলে আসতে পারে। আবার ঠিক একই রকম ভাবে মানে ওইটা একটা ছেলের ডেমো রিপোর্ট, সেটাকে হয়তো এডিট করে মেয়ের রিপোর্ট তৈরি করে কম্পিউটারে মেয়ের রিপোর্ট তৈরি করে দিচ্ছে, কিন্তু খেয়াল করেনি ভালো করে, তখন পোস্টের উল্লেখ থাকতে পারে। এভাবে অনেক সময় ভুল হয়ে থাকে। যাক, ওটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্টের কথা বললাম। তো এই পোস্টের গ্ল্যান্ডের যদি প্রদাহ হয় তাকেই পোস্টাইটিস বলে। আচ্ছা, তাহলে বলেন তো পোস্টাইটিস কাকে বলে? নরমালি প্রোস্টেট গ্ল্যান্ডকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, যেটা না পোস্ট, নালী। আমি ভুল, না একটু ভুল হয়েছে, আমি শুধু গ্ল্যান্ডের কথা বলেছি, পোস্টেড গ্ল্যান্ড না। মানে গ্ল্যান্ড সম্পর্কে বোঝাতে গিয়ে বলেছি গ্ল্যান্ড দুই প্রকার, একটা হচ্ছে এন্ডোক্রাইন আর একটা এক্সোক্রাইন। পোস্টেড গ্ল্যান্ড সবই এক্সোক্রাইন, ওটা এন্ডোক্রাইন না। আচ্ছা, হ্যাঁ বলেন, এখন বলেন। এই প্রোস্টেট গ্ল্যান্ডটার যখন বৃদ্ধি হয়ে যায় ছোট অবস্থায় ছোট থাকে, কিন্তু যখন সে আহ, বড় হয়ে যায় সেটা একটা মিনিমাম পর্যায়ে বড় হতে থাকে। এই গ্রন্থিটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে সেটা একটা প্রবলেম, এবং সেটা প্রোস্টেট গ্ল্যান্ড হয়ে থাকে। এবং না এই সেটা প্রোস্টেট, পোস্টেড গ্ল্যান্ড, এনলার্জ পোস্টেড। হ্যাঁ, সেটা যদি বড় বেশি হয়ে যায় সেটা। বড় হয়ে যায় তাহলে করে এনলার্জ, মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এনলার্জ লার্জ পোস্টেড বলা হয়। হ্যাঁ। আর যদি আর এটা, বলেন। আর এটাতে যদি প্রদাহ শুরু হয়, ব্যথা বেদনা হয়, তাহলে সেটা হচ্ছে প্রোস্টাইটিস মনে হয় বললেন। হ্যাঁ হ্যাঁ, পোস্টাইটিস, হ্যাঁ। ঠিক আছে। মানে এখানকার মানে আরো দুইটা রোগের কথাই আমি সাথে উল্লেখ করে দিলাম। আমাদের পড়া যদিও পোস্টাইটিস মানে পোস্টেড গ্ল্যান্ডের প্রদাহ, কিন্তু এই পোস্টেড গ্ল্যান্ডের প্রদাহর সাথে আরেকটা মানে রোগ হয়, সেটা হচ্ছে এনলার্জ পোস্টেড। এনলার্জ পোস্টেড বৃদ্ধ মানুষদের অনেক পাবেন, অনেক রোগী পাবেন এরকম এনলার্জ পোস্টেড। এনলার্জ পোস্টেডের কারণে তাদের প্রস্রাব ঠিক মতো হয় না, মনে হয় প্রস্রাব হবে, বসলে অল্প প্রস্রাব হয়। আরেকটা বড় অসুবিধা আছে, সেটা হচ্ছে ভিতরে অনেক প্রস্রাব জমে আছে। এমনি সাধারণ মানুষ 2-3 মিনিটে প্রস্রাব শেষ করে ফেললো, এই এনলার্জ পোস্টার হওয়ার কারণে এরা দীর্ঘ সময়, ধরেন যে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট ধরে প্রস্রাব করতেছে, আস্তে আস্তে চিকন নালে প্রস্রাব বের হয়ে আসে। কিন্তু সমস্যা হচ্ছে এটা, যে এমনি তো আস্তে আস্তে আসতেছে, যদি কোদ দেয় বা প্রস্রাব বেশি বের করতে যায় তখন আরো বেশি আটকে যায়, আরো চিকেন হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। এনলার্জ পোস্টেটের এটা একটা বড় অসুবিধা। যখন বড় হয়ে যায় তখন পোদ দিলে বা যদি এখানে চাপ সৃষ্টি করে, তখন দেখা যাচ্ছে কি
প্রস্রাবটা বন্ধ হয়ে যায়। আর যদি এমনি চিকন ধারায় হতে থাকে তাহলে অনেক সময় নিয়ে আস্তে 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 একটু 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 করে প্রস্রাব হয়। এমনি যেখানে সময় লাগবে হয়তো 2 মিনিট 3 মিনিট, সেখানে 5-7 মিনিট বা আরো বেশি সময় লাগতে পারে, এরকম সময় লাগে। আর এই পোস্টেড এনলার্জ হলে আরেকটা অসুবিধা হয় ছেলেদের, সেটা হচ্ছে যে তার সেক্সুয়ালিটি কমে যায়, অর্থাৎ যৌন শক্তি তখন কমে যায় এনলার্জ পোস্টেড হলে। এটা এইখানে যেহেতু পোস্টেড ফ্লুইডও একটা আবশ্যকীয় বিষয়, কিন্তু এনলার্জ হওয়ার কারণে অনেক সময় এমনি আরেকটা কারণ হতে পারে যে এনলার্জ হয় তখন যখন বৃদ্ধ বয়স, বড় হওয়ার কারণে। তো এটা একটা আবার অনেক সময় প্রদাহ হয়ে তারপরে বড় হতে পারে, যেটা কম বয়সেও হতে পারে। তো এর লক্ষণাবলী কি? মানে সাধারণত ওই যে বললাম যে প্রস্রাব করার সময় দেখা যাচ্ছে যে প্রস্রাব খুব চিকন নালিতে হওয়া, এবং টেস্ট করলে দেখা যাবে যে যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হবে তখন মানে দেখা যাবে যে এই এনলার্জ পোস্টেড অর্থাৎ পোস্টেডটা বৃদ্ধি হয়েছে। এটা সাধারণত এনলার্জ মানে ওই প্রদাহ হয় বয়সজনিত কারণে এটা হয়ে থাকে। লক্ষণগুলো মনে করেন যে ওই যে থেকে থেকে অল্প অল্প ফোটায় ফোটায় প্রস্রাব হয়, প্রস্রাব পুরোপুরি ক্লিয়ার হয় না। এখন হয়েছে চিকন ধারায় প্রস্রাব হয়, শরীরে একটু শীত বোধ হয়, একটু অস্বস্তি বোধ, মোটামুটি এই ধরনের লক্ষণগুলোই এর মাঝে বেশি দেখা যায়। তবে এর যদি ভাবি ফলে আমরা টেস্টের কথা ধরি, তাহলে তো ওই যে ব্লাড টেস্ট, সিবিসি দেবো, আলট্রাসোনোগ্রাফি, এরপরে ইউরিন টেস্টের সাথে দিলে দেওয়া যেতে পারে। মোটামুটি এই তিনটা মানে কমন টেস্ট আপনারা দিতে পারেন। এর ভাবি ফলে এই রোগ অনেক সময় ভালো হয়। প্রস্টেট যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয়, যে কোনো প্রদাহটা খুব সহজেই ভালো হয়। তবে পুঁজ সৃষ্টি হলে এর উপসর্গগুলা মানে তখন খারাপের দিকে যায়, তখন সহজে ভালো হতে চায় না এবং ভালো হতে অনেক দেরি হয়। তবে প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে জ্বালা যন্ত্রণা কমানো সম্ভব এবং ভালো হওয়া সম্ভব, ব্যথা বেদনা সবকিছুই কমে আসা, এবং ওই এনলার্জ হয়তো সাময়িক ওই প্রদাহের কারণে হলে সেটা আবার ছোট হয়ে আসতে পারে। আর আনুষঙ্গিক চিকিৎসা বা যদি ইয়ের কথা ধরি, তাহলে দেখা যাবে যে এই রুগীকেও বেড রেস্টে রাখতে হবে, মানে খাওয়া দাওয়া ভারী কাজ করা যাবে না, পুষ্টিকর খাবার খেতে হবে, সহজে হজম হয় এমন কাজ করতে হবে, এবং মানে যৌন ক্রিয়া থেকে বিরত থাকতে হবে প্রদাহ ভালো না হওয়া পর্যন্ত, না হলে এটা আরো বেড়ে যেতে পারে। এই মানে যদি এর উপদেশ বা আনুষঙ্গিক ইয়ের কথা বলি। আর মেডিসিনের কথা বললে ধরেন যে আর্নিকা, ডিজিটালিস, কোপেভা, তারপরে আপনার মার্কসল, ব্যারাইটা কার্ব, থুজা, বেলেডোনা, চিমাফিলা, সেভাল সেরুলেটা, এই ধরনের মেডিসিনগুলো, আরো অনেক মেডিসিন আছে, সিলেনিয়াম, পালসেটিলা, মার্কসল, নাইট্রিক অ্যাসিড যদি প্রস্রাব বন্ধ হয়, ফসফরাস সেরকম উঁচা লম্বা সেরকম চেহারা, সালফার নোংরা প্রকৃতির বা সালফারের যে আছে, এরকম অনেক মানে লক্ষণ ভেদে অনেক মেডিসিনই আসতে পারে বা দেখা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এর জন্য কি কি টেস্ট দিব বলেন তো? স্যার নরমালি আমরা ব্লাড টেস্ট দিব, আল্ট্রাসাউন্ড হুম, করব, আর ইউরিন হচ্ছে তার ইউরিন ইউরিন টেস্ট টেস্ট আমরা করব। হ্যাঁ দিতে পারি, কারণ ইউরিনে পাস সেল আছে কিনা, ওই ইউরিনারি ব্লাডারে যদি পুষ হয় বা ইনফ্লামেশন হয় তাহলে পাস সেল আসতে পারে, ওখান থেকে পাস সেল আসতে পারে, সেই জন্যই এটা। আর তার ম্যানেজমেন্ট কি দিব, তার মানে ম্যানেজমেন্ট আনুষঙ্গিক। হুম হুম। আনুষ্ঠানিক চিকিৎসা হলো এটাই, তাকে কমপ্লিট বেড রেস্ট না, তাকে রেস্টে রাখতে হবে, কোনো ভারী কাজ করতে হবে না, এবং তাকে সহজপাচ্য খাবার খেতে হবে যেটা তার ডাইজেস্ট হবে, এইরকম খাবার দিতে হবে। আচ্ছা, আর মেডিসিন বলতে পারবেন 2-4টা?
মেডিসিন এট ফার্স্ট হচ্ছে আপনি বললেন আহ, সুজা, তারপরে হচ্ছে মার্শল, সালফার, তারপরে হচ্ছে মার্শল, তারপর আর একটা কি যেন বলেছিলেন, অ্যাকোনাইট, টাইপের। আর্নিকা। শুনেন, অ্যাকোনাইট প্রদাহ যত জায়গায় আছে, যেমন বেলের কথা বলে থাকি, একদম প্রথম অবস্থায় অ্যাকোনাইট আমাদের মানে কজেশনাল বা কারণগত কারণেই এই প্রথমে অ্যাকোনাইট আসে। অনেক ক্ষেত্রেই আমরা অ্যাকোনাইট দিতে পারি। একদম প্রদাহ কেবল শুরু হয়েছে, হঠাৎ করে ভালো ছিল, হঠাৎ করে তার সমস্যা দেখা দিয়েছে, সমস্যা দেখা দিয়েই অনেক শরীর স্বাস্থ্য খারাপ। এই ঝড়ের বেগে মানে কোনো রোগ আসাটাই হচ্ছে অ্যাকোনাইটের একটা অন্যতম লক্ষণ। আর আর্নিকার কথা বলি, কোনো কারণে আঘাত পেয়েছে, আঘাত পেতে পারে, আঘাতের পর থেকে হতে পারে। এরপরে যে অন্যান্য মেডিসিন আছে, প্রত্যেকটাই তার লক্ষণের উপরে ভিত্তি করে, লক্ষণ দেখে তারপরে মেডিসিন গুলো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার আমার প্রশ্ন, যদি হ্যাঁ। আমি দেখলাম যে আমার একটা রোগীর সাথে মিললো, সেটা হচ্ছে যদি বলি যে ক্যান্থারিসের সাথে, না সরি ক্যান্থারিস বলছি, আন্নিকা সাথে মিললো, হুম। তাহলে আমি আন্নিকা স্যার কত পাওয়ার দিব এবং ভাবে দিব? হ্যাঁ, একটা ভালো কথা বলেছেন যে আর্নিকা আমরা কত দিব। এই ক্ষেত্রে কিন্তু বরিকের বইটা খুব ভালো। বরিকের ওইখানে কিছু শক্তি উল্লেখ করা থাকে। ওই শক্তি উল্লেখ মানে যে এই পাওয়ার থেকে দেওয়া শুরু করা যেতে পারে, যেমন 6, 30, 200 এরকম। আমরা অবস্থা বুঝে রুগীকে ওই নির্দিষ্ট শক্তির ওষুধগুলা দেব। যেমন কোনো রুগী ধরেন যে সবে মাত্র শুরু হয়েছে, আমরা নিম্ন শক্তি থেকে শুরু করতে পারি অবস্থা বুঝে, যে 6 বা 30, কিন্তু বেশ কিছুদিন আগে হয়েছে 30 বা 200 এরকম দিতে পারি। মানে যে কোনো রোগে অনেক সময় দেখা যায় অনেক বছর আগের একটা রোগ, তো সেই রোগের ক্ষেত্রে আমরা নিম্ন শক্তি না দিয়ে অনেক সময় উচ্চ শক্তি দিয়ে থাকি, যে সে গভীর থেকে ওই রোগটাকে যাতে বের করে এনে ভালো করে দেয়। এটা মানে এই বিষয়টা অনেকটা নির্ভর করে প্র্যাকটিসের অভিজ্ঞতার উপরে। যে আমরা বলে দিলাম 6 দিবেন, মানে সব রোগীর ক্ষেত্রেই যে 6ই দিতে হবে এমন না। একটা রোগীর সাথে কথা বললে মানে তার আপনার চিকিৎসার অভিজ্ঞতাই অনেক সময় এই পাওয়ার নির্ণয়ে সহযোগিতা হবে। আর আরেকটা জিনিস হতে পারে, আপনি যদি 50 সহস্রতমিক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট শুরু করেন, তাহলে আর এই ঝামেলাটা নেই। M1, M2, M3 থেকে মানে ধারাবাহিকভাবেই আপনি ওষুধগুলো দিয়ে যেতে পারেন। আর বায়োকেমিকের কথা যদি ধরি, তাহলে আপনার 6, কিছু কিছু রোগ ভেদে 3x, 6, 12x, তারপরে পুরনো রোগগুলাতে 30x, 200x এই ধরনের ব্যবহার হয়ে থাকে। আর মাদারের ক্ষেত্রে আসলে কোনো মাদার ব্যবহারের পূর্বে সেই মাদার সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ এই মাদারের ভালো মন্দ লক্ষণগুলো, এর ক্ষতিকর দিক কি, ভালো দিক কি। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই মাদার আমরা যে মেডিসিন ব্যবহার করি, এই মাদার মেডিসিন কিন্তু অ্যালোপ্যাথির চাইতেও স্থূল মাত্রার মেডিসিন। যার কারণে অনেক, বিশেষ করে হোমিওপ্যাথরা কিন্তু যারা উচ্চ শক্তিপন্থী, তারা মাদারকে হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে ধরে না। এর একটা আমি মানে কারণ বলি বা বুঝতে সহজ হবে। ধরেন এক জায়গায় লেখা আছে 5 mg, 5 mg মানে মিলিগ্রাম। একটা ক্যাপসুল কিন্তু 5 mg না। মানে পুরো একটা বড় চাকা, এই পুরোটা কিন্তু 5 mg না, পুরোটা হচ্ছে দেখা যাবে যে 1 গ্রাম বা 2 গ্রাম বা হাফ গ্রাম। কিন্তু আর 5 mg মানে কি জানেন? মিলিগ্রাম। 1 গ্রামের ধরেন যে 1000 ভাগের 5 ভাগ, তাহলে কত ছোট। পুরো ক্যাপসুলটা কিন্তু ঔষধ না।
আমরা অনেক সময় ক্যাপসুল বলি, ট্যাবলেট বলি অ্যালোপ্যাথি। আমরা মনে করি যে পুরোটাই ঔষধ। এই যে ট্যাবলেটটা খেলাম পুরোটা ঔষধ। ট্যাবলেট ক্যাপসুল খেলাম এটা ওষুধ, সিরাপ খেলাম এটা ওষুধ। আসলে মোটেও তা না। আমাদের যেমন ভেষজ বহু আছে, যেমন ডিস্টিল ওয়াটার আছে, সুগার অফ মিল্ক আছে, ঠিক তেমনই অ্যালোপ্যাথি ডোজেস ফর্মে নিয়ে আসার জন্য এই ট্যাবলেটগুলো তৈরি করে। কিন্তু সেখানে ওষুধের পরিমাণ থাকে, ওইখানে লেখা থাকে যে 500 এমজি, 25 এমজি, 50 এমজি, মানে 1 গ্রামের কি বলবো যে 5 এমজি হলে 1 গ্রামের 1000 ভাগের 5 ভাগ, 1 গ্রামের 1000 ভাগের 25 ভাগ, মানে 1 গ্রামকে এত সূক্ষ্ম করে তার কয় ভাগ দেওয়া হচ্ছে, তাহলে কত? সেটাও কিন্তু এই ওষুধের তুলনায় সূক্ষ্ম। কিন্তু মাদার কি একটা মেডিসিনের র ম্যাটেরিয়ালস, একেবারে সরাসরি যে স্থূল জিনিসটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, সেখানে পুরোটাই ঔষধ। আপনার অ্যালোপ্যাথির চাইতেও কিন্তু স্থূল মাত্রায় হচ্ছে মাদার। এটা অনেকে হয়তো বুঝে না যে না হোমিও সবই সূক্ষ্ম মাত্রায়, মাদার হয়তো কিছুটা স্থূল, কিছুটা না, অ্যালোপ্যাথির তুলনায় স্থূল মাদার টিংচার। কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো মাদার ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, ভালো কাজ হয়। কিন্তু এর অর্থ এই না যে আমাদের একেবারে চোখ নাক কান বন্ধ করে মাদার ব্যবহার করতে হবে। পরিস্থিতি বুঝে উচ্চ শক্তি বা নিম্ন শক্তি ব্যবহার করা যেতে পারে। আপনার উত্তরটা পেয়েছেন? জি স্যার, পেয়েছি। ক্লাস কি শেষ স্যার? রেকর্ডিং অফ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড এখন অফ করে দেন। জি স্যার।